আমি আহাদ, বর্তমানে ঢাকায় থাকি, দেশের বাড়ি রংপুরে। আশা করি আপনি ভালো আছেন। কথা না বাড়াই ঘটনায় যাই। ঘটনাটা আমার নানার বাড়ির ঘটনা। আম্মা, খালা, নানি সবার কাছ থেকেই শুনেছি। ঘটনাটি আজ থেকে অন্তত বছর 20 আগের। প্রযুক্তি কোনো ছোঁয়া তখনও এসে লাগেনি মফস্বল সেই গ্রামে। গ্রামে ছোটখাটো একটা হাট বসে, সেখানেই কেনাবেচা চলে। হাটের নাম মুক্তির হাট। 71-এ নাকি এই নাম রাখা হয়েছিল, অবশ্য নাম বদলে গেছে এতদিনে। যাই হোক, হাটে একটা দোকান ছিল ইলিম ফকিরের। হালকা পাতলা মানুষ, মাথায় বাবরি চুল, মুখে অল্প কয়েকটা দাড়ি, সবসময় পাঞ্জাবি লুঙ্গি পরে থাকতো। ঘরের বাইরে খুব একটা বেরোতে চাইতো না প্রয়োজন ছাড়া। আজব মানুষ এই ইলিম ফকির। দোকানের পেছনেই ঘরেই থাকতো, একলা মানুষ। তার অতীত সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তার দোকানের কোন রকম নাম ছিল না, নাম দেবার মতো দোকানও নয়। সে বেচত কাফনের কাপড়, সুরমা, আতর, গোলাপ জল ইত্যাদি, মানে মৃত ব্যক্তির জন্য দরকারি জিনিসপত্র। এসব বেচে তার কিভাবে চলতো কে জানে। দোকান কিন্তু সে প্রতিদিন খুলতো না, সেদিনই খুলতো যেদিন কেউ মারা যেত। কিভাবে যেন সে জানতে পারত আজ কেউ মারা যাবে। সে সেই মৃত ব্যক্তির জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে বসে থাকত। একজন মরলে একজনের সমপরিমাণ, বেশি লোক মারা গেলে বেশি। সে কিভাবে টের পেত আল্লাহ জানে। এর জবাব সে কোনোদিন দেয়নি, শুধু মুচকি হাসত, কিছু বলতো না। প্রথম বিষয়টা সবাই কাকতালীয় ভেবেছিল, কিন্তু পরে সবাই ব্যাপারটি সিরিয়াসলি নেয়। যেদিন ইলিম দোকান খুলতো সেদিন সবাই বুঝে যেত কেউ না কেউ আজ মারা যাবে। কে মারা যাবে তা জানার উপায় ছিল না। অনেক চাপাচাপি করলেও ইলিম ফকির তা বলতো না, মাথা নাড়ি শুধু বলতো, বলা বারণ। আমার এক চাচার সাথে একদিন ইলিম ফকির দেখা করতে আসলো। এসে বলল তার হাত একদম খালি, চাল ডাল কিচ্ছু ঘরে নেই, কিছু টাকা ধার দিলে বড় উপকার হয়। সে চাচার নাম জাহাঙ্গীর। তিনি বলেন, তোমার তো দোকান ভালো চলছে না, টাকা শোধ করবে কি করে? সে মুচকি হেসে বলে, শোধ হয়ে যাবে, দুশ্চিন্তা করবেন না, খুব দ্রুত শোধ হবে। চাচা ওর কথা আমলে নেন না। এর সপ্তাহখানেক পর ইলিম ফকির দোকান খোলে। তখনও রোদ ওঠেনি সেভাবে। হাটে এবং ওই বাড়ির যিনি মুরব্বী ছিলেন, বয়স্ক লোক, উনি প্রায় তাদের পরিবার সকল সদস্যদেরকে বলতেন যে আমি যখন মারা যাব আমাকে অবশ্যই আমার পারিবারিক কবরস্থানে কবর দিবা না, আমাকে আজিমপুর কবরস্থানে তোমরা দাফন দিবা। এটা তাদেরকে নাকি প্রায়ই বলতো। কিন্তু ঘটনাক্রমে এপ্রিল মাসের 10 বা 12 তারিখ উনি মারা যান। আর রমজানও খুব কাছেই ছিল, 1-2 দিন, 14 এপ্রিলে রমজান ছিল। তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল। আর বাবার এই আরজিটা তারা তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। তারা তাদের বাবাকে সেই পারিবারিক কবরস্থানেই দাফন দেওয়া হয়। তো বিশেষ করে যখন দাফন দেওয়া হয়েছে 3-4 দিনের পরে একটা সমস্যা দেখা দিয়েছিল। সেটা তাদের পারিবারিক, তার বড় ছেলেকে, তার বিবিকে, তাদের পরিবারের অনেককেই ঘুমের মধ্যে শুধু দেখানো হতো, আমাকে নিয়ে যাও। তো এটা একজন
ওই এলাকার ইমাম সাহেবকে যখন বলা হয়, তো ইমাম সাহেব বলছেন ঠিক আছে আমরা আসব এবং একটা কোরআন খতম দোয়া করে দেব, গরিবদেরকে কিছু খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে। তো হ্যাঁ, করানো হয়েছিল। এটা স্বাভাবিক 4-5 দিন ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আবারও একই অবস্থা। ওই বড় ছেলেকে যিনি দাফন দিয়েছেন উনাকে এখন দেখাতো যে আমাকে নিয়ে যাও। তো এটাও উনিও পরবর্তীতে সেটা সন্দেহ করেন যে বাবা যে বলে আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে বা কেনই বা স্বপ্নে দেখায়। তো পরবর্তীতে উনি প্রায় তার বাবার রওজা কবরের তাতে জিয়ারত করেন। তো একদিন ঘটনাক্রমে, এটা 2 সপ্তাহ ধরে হয়েছে, রাত্রেবেলা প্রচন্ড গরম ছিল, তার বাড়িতে কারেন্ট ছিল না, রাত 1টা-2টা বাজে এরকম সময় নাকি। তো উনি বের হয়েছেন রাস্তায় যে একটু হাঁটাহাঁটি করবার জন্য। তিনি হাঁটাহাঁটি করবার বের হয়েছেন, হাঁটাহাঁটি করতেছেন, উনি হঠাৎ দেখেন যে তার বাবার কবরের উপরে কি সাদা একটা দেখা যাচ্ছে, 1 হাত উপরে, একবার একটা লাশের মতোই, কিন্তু উনি দূর থেকে বুঝতে পারতেছিলেন না। যখন উনি কাছে গেলেন দেখেন যে জি, উনার বাবাকে যেভাবে লাশ দাফন দেওয়া হয়েছিল, মাথার ভান খোলা দেওয়া হয়েছিল, তার অনেক ভালো লাগা কাজ করতো। তো উনি মৃত্যুর আগের থেকেই তার ফ্যামিলিকে বারবার বলতো যে আমি কিন্তু মারা যাবার পরে আমাকে দাফন দিবা কবরস্থানে, আমার পারিবারিক কবরস্থানে আমাকে দাফন দিবা না। কিন্তু তারা তো আর শুনে নেই। তো এইখানে দাফন দেওয়াটাতে উনি অসন্তুষ্ট, তার ভালো লাগেনি জায়গাটাতে। কেননা আজিমপুর কবরস্থানে সবাই তো দোয়ার জন্য আসে, দোয়া করে যায়। তো উনার তার প্রশান্তি, যেটা শান্তি পাবে বা তার ভালো লাগা স্থানটাকে উনি তাকে প্রেম জোগাইছিল, ভালো লাগছিল। কিন্তু পারিবারিক কেউই তাকে এটা করেনি, পরিবারের সদস্যরা কেউই তাকে ওইখানে আজিমপুর কবরস্থানে দেয়নি। পারিবারিক কবরস্থান দেওয়াতে তার মন অস্থির, তার ভালো লাগেনি, যার কারণে ওই বড় ছেলেটাই তার লাশ ওই কবর থেকে উনি দেখতেছে যে বাবার লাশটা এরকম ভেসে আছে, মুখ খুব সুন্দর ফর্সা হয়ে আছে, খুব ভালো, কিন্তু একটা শুধু কষ্ট যে উনি আজিমপুর কবরস্থান ওনার লাশটা দেওয়া হয়নি। তাই ওই ছেলে বারবারই শুনতেছে যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তো পরবর্তীতে আমি বলছি না, নিয়ে যেতে হবে না, এখানে থাক, কিন্তু আপনি দোয়া করবেন, আপনি কবর এসে এসে দোয়া করবেন, আমরা দোয়া করে দেবো, আপনি আর কোনো ঝামেলা নেই। প্রথম এটাই আমার ছিল ঘটনা। আপনাকে ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আশা করছি সবার এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা যেটা করতে চাই, যেহেতু আপনি চলে যাবেন, রাত এখন 12টা 21, আপনি সেকেন্ড ঘটনা আমাদের শুনিয়ে জি ফেলেন। ভাইয়া, সেকেন্ড আজকে প্রায় 2-3 দিন ধরে যে ঘটনাটা ঘটেছে, বৃষ্টি বাদলের সময়, এটা বরিশুর ঘাট বলে, এটা খোলামোড়া। তো নৌকার মাঝিগুলো 2-4 নৌকার মাঝি ছিল, এবং এর সাথে ওই যারা ঘাটের মধ্যে থাকে টাকা তুলে, এই ওরাও 2-4 জন ছিল। ওদের একটা ইচ্ছে ছিল যে বৃষ্টি পড়তেছে রাত্রিবেলায়, আমরা নৌকাতে বসে কাঁঠাল খাবো।
তো এটা ওরা 2টা কাঁঠাল নিয়ে আসে বড় দেখেই, যে নৌকাতে বসে কাঁঠাল খাবে। তো যাদেরকে বলা ছিল 5-6 জনের মতো, তারা এখনো কেউ পুরোপুরি আসেনি, ওই 2-4 জন মাঝি ছিল। তো নৌকাতে বসে তারা কাঁঠাল নিয়ে তৈরি করতেছে, খাবে, আর ওদেরকেও যোগাযোগ করতেছে আসার জন্য, আসবে। কিন্তু ওই মুহূর্তে যখন কাঁঠালটা তারা ভাঙতে আপনাদেরকে আপনি আনন্দ দিলেন আপনার ঘটনার মাধ্যমে, এবং সেজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আশা করছি যে আগামীতেও আপনার সাথে আমাদের কথা হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার 2 জন বন্ধুর সাথে ঘটা এক রক্তহীন করা ঘটনার বিবরণ আপনাদের দিতে যাচ্ছি। হয়তো কারো কাছে এটি ভালো লাগবে, আবার কারো কাছে খারাপ, কিন্তু আমার কাছে এর ভয়াবহতা ছিল এতটাই বেশি যে আমি টানা 1 মাস ঘুমিয়ে এই ঘটনা স্বপ্নে বহুবার দেখেছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার নাম প্রকাশ না করার অনুরোধ রইল আপনার কাছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছি। আমার হোম টাউন ময়মনসিংহ। এর আগে আমি একা বাড়ির বাইরে কখনো কোথাও যাইনি। এটাই ছিল আমার প্রথম বাড়ির বাইরে থাকা, তাও আবার একা। আমি এবং আমার কয়েকজন ভার্সিটির বন্ধুরা এক মেসে উঠি। মেস লাইফ মানেই রাতের বেলা কার্ড নিয়ে বসা আর সারা রাত খেলা। রাতের বেলা কার্ড খেলাটা তাই আমাদের একরকম নেশা হয়ে ওঠে। এখানে বলে রাখা ভালো, আমার মেসে আরো এক বন্ধু ছিল যে আমার ভার্সিটির ছিল না। এখানেই চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় কলেজে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কলেজের নাম আমি উল্লেখ করব না, এর কারণ আপনারা ঘটনা শুনলেই আশা করি বুঝতে পারবেন। তার নাম ছিল রহিম, ছদ্মনাম। বরাবরের মতো আমরা কার্ড খেলছি এক রাতে। খেলার মাঝে ও বলে তার সামনে এক্সাম, তাই কয়েকদিন সে কলেজের হলে গিয়ে থাকবে আর এক্সাম শেষ হলে ফিরে আসবে। আমি ভার্সিটিতে থাকলেও হলে কখনো থাকিনি, তাই হলে থাকার ইচ্ছা ছিল অনেক বেশি। নতুন নতুন ভর্তি হয়েছে জন্য আমাদের ভার্সিটির হলে সিট পেতে অনেক দেরি হবে, কিন্তু রহিমের হলে থাকার অভিজ্ঞতার কথা শুনে মন চাইছিল হলে থাকার, কারণ মাঝে মাঝে রহিম হলে গিয়ে থাকতো আর নানান রকম মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করত। তার পরীক্ষা এবং হলে যাবার কথা শুনে আমি ও আমার ভার্সিটির ফ্রেন্ড দীপু, ছদ্মনাম, তাদের হলে গিয়ে একদিন থাকতে চাইলাম এবং থাকার ইচ্ছে তাকে জানাই। সে অনেক মানা করে শুরুতে, কিন্তু আমরা একরকম প্রেশার দিয়েই তাকে রাজি করাই। ঘটনার শুরু এখান থেকেই। পরদিন শুক্রবার থাকায় নামাজ পড়ে আমরা হলে চলে যাই। হলটি বেশ কাছেই ছিল বলে 20 মিনিটের মধ্যেই আমরা হলে পৌঁছে যাই। হলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা 3 জন বাইরে দুপুরবেলায় খাবার খেতে চাই। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে রহিমকে হলটি ঘুরে দেখাতে বলি। সে আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলো সবকিছু।
আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা ঘুরে 4 তলায় যাবার সময় দেখি সিঁড়ির সামনে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটি লাল কাপড় দিয়ে লাইন বানানো এবং একটা বোর্ডে লেখা 4র্থ তলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, প্লিজ ডু নট ক্রস দিস লাইন। এটি দেখে আমার ফ্রেন্ড দীপু এখানে এসব কি তা রহিমের কাছে জানতে চায়। রহিম তাকে বলে সে এগুলো জানে না এবং কাউকে জিজ্ঞাসা করলে কেউ কিছু বলেনি তাকে। আমি আগ্রহ নিয়ে 4 তলায় যেতে চাইলে রহিম আমাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। অনেকবার যেতে চাইলেও শেষে রহিমের কথা মানতে বাধ্য হই, কারণ সে কিছুতেই সেখানে যেতে দিবে না। তাই সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসেও আমি 4 তলায় কি আছে ভাবতে লাগলাম আর সেখানে কিভাবে যাব সেটা নিয়ে চিন্তা করতে লাগলাম। রাতের বেলা আমরা সবাই বাইরে বেরিয়ে খেয়ে আসার পর রহিম পড়াশোনা করতে থাকে আর আমি এবং দীপু বসে বসে ইউটিউব দেখতে থাকি। কিছুক্ষণ পর দীপু আমাকে মেসেঞ্জারে নক করে এবং সে 4 তলায় যেতে চায় বলে আমাকে জানায়। আমি বলি রহিম তো যেতে দেবে না। দীপু আমাকে তখন বলল যেহেতু রহিম আমাদের সেখানে যেতে দেবে না তাই সে ঘুমিয়ে যাবার পর তার সাথে সেখানে যাব কিনা। আমিও যাবার জন্য রাজি হয়ে যাই, যেহেতু আমার যাওয়ার ইচ্ছে ছিল আগে থেকেই। রহিম তার রুমে একা থাকতো, সে ফ্লোরে শুতে যায় আমাদের বিছানায় রেখে, কিন্তু আমি আর দীপু রাজি হই না, কেননা রহিম নিচে শুলে আমরা বের হতে পারবো না। তাই তাকে জোর করে বিছানায় থাকার জন্য রাজি করাই। লাইট নিভিয়ে সবাই শুয়ে পড়ি। প্রায় 30-40 মিনিট পর আমরা রহিমের হালকা নাক ডাকার শব্দ পেয়ে বের হই রুম থেকে। বাইরের রুম ছিল 2 তলায়। যেই আমরা 3 তলায় সিঁড়ির দিকে পা বাড়াবো এমন সময় রহিম আমাদের পেছন থেকে ডাক দিয়ে বলে আমরা কোথায় যাচ্ছি। ধরা পড়ে গিয়েছি বিধায় তার কাছ থেকে কিছু লুকায়নি। রহিম বলে ওঠে সে আন্দাজ করতে পেরেছিল আমরা যাব, তাই ঘুমের ভান করেছিল। আমাদের রুমে আসতে বললে আমরা অনেক জোরাজুরি করে তাকে নিয়েই 4 তলায় রওনা হই। বাইরে থেকে গার্ড বারবার টর্চ লাইট মারছিল জন্য বারবার নিচু হয়ে আস্তে আস্তে হেঁটে আমরা 4 তলার সিঁড়ির সামনে চলে আসি। রহিম বলে শোনো, উপরে যাচ্ছ যাও, কিন্তু এই লাল কাপড় যেন খোলা না হয়। তাই আমরা লাল কাপড়টি না খুলে তার নিচ দিয়ে সিঁড়িতে পা রাখি। লাল কাপড়টি ক্রস করার সাথে সাথে কেমন যেন ভয় কাজ করতে লাগলো আমাদের মাঝে। অর্ধেক সিঁড়ি ওঠার পর নূপুরের আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। রহিম এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করলো আমরা এটা শুনতে পাচ্ছি কিনা। আমরা সম্মতি দিলে সে চলে যেতে চাইলো। দীপু কিছুটা বিরক্ত হয়ে বলল তুই চলে যা, আমরা ওপরে যাব, তোর ইচ্ছে হলে তুই চলে যা, তোকে আমরা ধরে রাখিনি বা বেঁধে রাখিনি। রহিম অনিচ্ছা সত্ত্বেও আমাদের সাথে যেতে রাজি হয়। যত পা বাড়াচ্ছি এক সিঁড়ি থেকে আর এক সিঁড়ি, তো নূপুরের আওয়াজ তত বেশি কানে আসছে। সে কি আওয়াজ! মনে হচ্ছে কেউ পাগলের মতো এক ঘর থেকে আর এক ঘরে ছুটে বেড়াচ্ছে, নাচানাচি করছে। ভয় কাটিয়ে প্রায় 4 তলায় পৌঁছাই। প্রতি তলায় 8টা করে রুম ছিল, এখানেও তাই। কিন্তু 4 তলায় 404 নম্বর রুমটার দিকে তাকিয়ে ভয় যেন 1000 গুণ বেড়ে যায়। সে রুমের সামনে বিশাল বড় এক তালা, যার গায়ে লাগানো প্রায় 10-12টা তাবিজ। তাবিজগুলো লাল কাপড় দিয়ে তালার সাথে বাঁধা, সেই লাল কাপড়ের মতো যেটা দিয়ে লাইন করা ছিল 4 তলার সিঁড়ির সামনে। সেই দরজার সামনে যেতেই বুঝতে পারি সেই রুম থেকেই আওয়াজ বের হয়ে আসছে। আমি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করি, আর যা দেখি তা দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বিপরীত সাইডে থাকা ল্যাম্পপোস্টের হালকা আলোয় ফ্যানের সাথে একটা শরীর ঝুলছে, মানুষের দেহ, আর তার নিচেই একটি মেয়ে অবয়ব, এবং সে যেন নৃত্যরত। এটা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে যায় আর আমি হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একে একে রহিম আর দীপু ফাঁকা দিয়ে উকি দেয়, আর এসব দেখে রহিম এক দৌড় দিয়ে নিচে নামতে থাকে এবং নামার সময় সিঁড়িতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমার শরীরে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না বিধায় দীপু আমাকে টেনে নেওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যায়, আর ওর মাথা গিয়ে পড়ে বারান্দার রেলিং এর সাথে। ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। আমি বোবার মতো পড়ে আছি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি সব দৃশ্য, কিন্তু কিছুই করতে পারছি না। এভাবে কতক্ষণ গেছে বুঝে ওঠার আগেই দীপু এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর সেই রুমের মেয়েটির মতো নাচতে শুরু করে। ওর মুখটা যেন রক্ত লেগে আছে, এক বিভৎস মুখ, এক বিভৎস চেহারা যেন আমি দেখতে পাচ্ছি, এবং সে জিভ বের করে ক্রমাগত সেটাকে কামড়ে যাচ্ছে আর পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে এলে আমি দেখি সেই বিভীষিকাময় রাত এখনো শেষ হয়নি। আমি উঠে দেখি রহিম এখনো জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ে আছে, আর দীপু সেই তাবিজ দিয়ে বন্ধ করা দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু যতবারই হাত দিচ্ছে ততবারই হাত যেন তার
পুড়ে যাচ্ছে বা ব্যথা পাচ্ছে, যন্ত্রণায় সে সজোরে জিভ কামড়াচ্ছে আর বারবার চেষ্টা করছে সেই দরজা খোলার। হুট করে সে আমার দিকে তাকিয়ে তেড়ে আসার ইশারা করে সেই দরজা খুলতে বলে, কিন্তু আমি রাজি হই না, কেননা বন্ধ দরজা, তাতেই এই অবস্থা। দরজা যদি খুলে দেই তাহলে আর বেঁচে ফিরতে পারবো না। আমার মাথা নাড়ানোর না সূচক ভঙ্গিমা দেখে সে আমার মাথা ধরে সজোরে দেয়ালের সাথে বাড়ি দেয়, আর প্রচন্ড ব্যথায় আমি মেঝেতে লুটিয়ে পড়ি, কিন্তু আমার মুখ দিয়ে সামান্যতম শব্দও বের হয়নি। কিছুক্ষণ পর ব্যথা কম অনুভব হলে দেখি দীপুরূপী সেই দানব দরজা খোলার প্রবল চেষ্টা করছে, আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকি, আর অজ্ঞান হয়ে পড়ে থাকা রহিমের শার্ট কামড়ে ধরে তাকে টেনে নিয়ে আসার চেষ্টা করতে থাকি, কিন্তু এক চুলো নড়াতে পারেনি তাকে। রহিমকে ছেড়ে আমি নিচে হামাগুড়ি দিয়ে নামতে থাকি আর সেই লাল কাপড়ের লাইন ক্রস করি। সাথে সাথে আমি আমার মুখের শব্দ ফিরে পাই আর সজোরে চিৎকার করতে থাকি। তখন গার্ড এসে আমার রক্তাক্ত মাথা দেখে বলে, কি হয়েছে? জিজ্ঞাসা করার আগেই আমি রহিম আর দীপুকে বাঁচাতে বলে উপরের দিকে আঙুল দেখিয়ে দেই। গার্ড ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তবুও উপরে যায় এবং গিয়ে দেখে রহিম পড়ে আছে আর দীপু দরজায় ক্রমাগত লাথি দিচ্ছে, কিন্তু দরজা খুলছে না। এই অবস্থায় রহিমকে নিয়ে গার্ড নিচে চলে আসবে, তখনই দীপু এসে সজোরে গার্ডকে লাথি মারে আর রহিমকে নিয়ে সেই রুমের সামনে চলে আসে, আর তার অজ্ঞান দেহটা রুমের সামনে এনে তার চারপাশে ঘুরতে থাকে। গার্ড আমাকে কিছু না বলে ঝড়ের বেগে নিচে চলে যায় আর হলের পাশে থাকা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। ইমাম আসতে আসতে প্রায় 20 মিনিটের মতো হয়ে যায়। আমি অনেক কষ্টে দাঁড়িয়ে গার্ড আর ইমাম সাহেবের সাথে ওপরে উঠতে গিয়ে দেখি দীপু রহিমের বুকের ওপর দাঁড়িয়ে লাফাচ্ছে আর রহিম আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি হলের বড় একটা রুমের ভেতর এক বেডে, আর দীপু আমার পাশের বেডে পড়ে আছে। আমার জ্ঞান আসার খবর শুনে ইমাম সাহেব আসেন এবং আমি রহিমের কথা তাকে জিজ্ঞেস করতে তিনি যা বলেন তা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম সাহেব বলেন, সেখানে দীপু যখন রহিমের বুকের ওপর লাফাচ্ছিল তখন ইমাম সাহেব আয়াতুল কুরসি ও দোয়া পড়তে থাকলে দীপু মাটিতে লুটিয়ে পড়ে এবং রহিমেরও জ্ঞান ফিরে আসে। রহিমকে আনার পর আমাদের সাথে এই রুমে তাকেও রাখা হয়। তার মাথায় ব্যান্ডেজ করা হয়, কারণ তার মাথা ফেটে গিয়েছিল, কিন্তু সকালে সে নাকি হুট করে উঠে 3 তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আমি আর দীপু ক্রমাগত এই কথা শুনে কেঁদে চলেছি, আর এই দেখে ইমাম সাহেব সেদিন চলে যান। 2 দিন পর দীপু আর আমি একটু সুস্থ হলে ইমাম সাহেব আবার আসেন এবং জানতে চান আমরা কেন সেই 4 তলায় যাই আর কি হয়েছিল আমাদের সাথে। আমরা সব খুলে বলি। দীপু বলে, রেলিংয়ে বাড়ি খেয়ে পড়ে যাবার পর সে নাকি ওই বেডে পড়ে থাকা অবস্থায় নিজেকে দেখতে পায়, তার আর কিছু মনে নেই। আমি সবাইকে সবকিছু খুলে বলি আর ইমাম সাহেবের কাছে জানতে চাই কেন এমনটি হলো। তিনি প্রত্যুত্তরে বললেন, এই হলটি 1993 সালে একে ডোবা ভরাট করে বানানো হয়েছিল। হলের জমি যার ছিল তার নাম ছিল হারেস আলী। হারেস আলী জমিটি দিতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু কিছুদিন পর হারেস আলীর ভাই ওই জমির কাগজ নিয়ে আসেন এবং জমিটি তার বলে দাবি করেন। তার কাছে জমির কাগজ ছিল এবং তাতে হারেস আলীর ভাইয়ের নাম ছিল। সে এই জমি হল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয়। এই ঘটনার কিছুদিন আগে থেকে জমির আসল মালিক হারেস আলী নিখোঁজ ছিলেন। তার খোঁজ পরবর্তীতে আর পাওয়া যায়নি। তারপর সেখানে হলটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1.5 বছরের আগেই কাজ শেষ হয়ে যায়। প্রথম দিকে সবই ঠিকঠাক চলছিল। 1999 সালে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। অদ্ভুত এক ছেলে সেই হলের 4 তলার 404 নম্বর রুমে এসে ওঠে। সেই অদ্ভুত ছেলেটি কারোর সাথে কথা বলতো না, একা একা এবং খুব চুপচাপ থাকতো সে। তার রুমমেট প্রায়ই ওই অদ্ভুত ছেলেটিকে নিয়ে কমপ্লেইন করত, কেননা সেই ছেলে নাকি রাতের বেলা রুম থেকে 1 ঘন্টার জন্য বাইরে যেতে বলতো। একদিন প্রচন্ড চিৎকার শুনে সবাই সেই রুমে গিয়ে দেখে ওই অদ্ভুত ছেলেটি তার রুমমেটকে কুপিয়ে জখম করে তার রক্তাক্ত শরীর অর্থাৎ রক্তে ভেজা দেহের চারপাশে নাচানাচি করছে। তাকে থামাতে গেলে সে আজব আজব ভাষায় কি সব যেন বলতে থাকে আর রুমের জানালার গ্লাস ভেঙে তা দিয়ে নিজের গলা কেটে ফেলে। এসব বিষয়ের পর আমার বাবাকে ডাকা হয়, কেননা তিনি ছিলেন তখন আমার এই মসজিদের ইমাম। ওই ছেলের খাটের নিচে সাদা চকের গুঁড়োর মতো কিছু দেখে বাবা তার খাট সরিয়ে দেন এবং দেখেন সেই খাটের নিচে ব্ল্যাক ম্যাজিকের পেন্টাগন আঁকা। ওই ছেলে ভয়ঙ্কর রকমের ব্ল্যাক ম্যাজিক করত, কিন্তু সে তা কন্ট্রোল করতে পারেনি।
এই জন্য জিন সে হাজির করেছিল, ওই জিন তার রুমমেটকে মেরে ফেলে। ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নাকি সেসব বদ জিনকে কিছু দেবার প্রতিজ্ঞা করে। সেই ছেলেটি অর্থাৎ যে ব্ল্যাক ম্যাজিক করত, হয়তো সে কিছু প্রতিজ্ঞা করে জিনকে তা দিতে পারেনি, তাই তাকে আর তার সাথে থাকা রুমমেটকে সেই জিনটি মেরে ফেলেছিল। ওই ছেলের পরিচয় জানার জন্য তার জিনিসপত্র ঘাটাঘাটি করে তার পিতার নামের স্থানে যে নামটি পাওয়া যায় তা ছিল হারেস আলী, মানে ওই ছেলেটি সেই নিখোঁজ হয়ে যাওয়া হারেস আলীর ছেলে ছিল। এরপর ওই রুমে আরো 3 জন ছেলে থাকতে আসে এবং তারাও গলা কেটে সুইসাইড করে। পরবর্তীতে আমার বাবাকে ডাকা হয়, তিনি এসে ওই জিনটিকে আটকানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন, কেননা ওই জিন ছিল অসম্ভব শক্তিশালী। এরপর আমার বাবা আরো 6 জন হুজুর এনে দোয়া পড়েন এবং পুরো এক রাত কোরআন তেলাওয়াত করে 11টি তাবিজ দিয়ে সেই জিনটিকে ওই রুমে প্রবেশ করতে বাধ্য করান, কেননা ওই জিন ছিল প্রচন্ড খারাপ আর রক্তপিপাসু। তাকে এই স্থান ত্যাগ করতে বলা হলে সে সেটা করবে না বলে সে প্রচন্ড রেগে যায় এবং আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং তাকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে বাবা আর তার সাথী 6 জন হুজুর মিলে জিনটিকে ওই রুমে প্রবেশ করতে বাধ্য করেন এবং ঘরের তালার সাথে সেই 9টি তাবিজ বেঁধে দেন যেন সে বাইরে আসতে না পারে। কিন্তু ওই জিন এত শক্তিশালী ছিল যে সে রুমে বন্ধ থাকা অবস্থাতেও রুমের বাইরে প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল। তাই 4 তলার সিঁড়ির সাথে বাকি 2টি তাবিজ দিয়ে ওই লাল কাপড় বেঁধে দেওয়া হয়। বাইরে এই জিনের প্রভাব ততক্ষণ আসবে না যতক্ষণ ওই লাল কাপড়টি সেখানে বাঁধা থাকবে। তোমরা যা দেখেছো তা ওই জিনের 100 ভাগের 1 ভাগ শক্তি মাত্র। তুমি যদি ওই রুম খুলে দিতে তাহলে তুমি আর দীপু তোমরা সবাই মারা যেতে, আর রহিম মারা একটি বিল্ডিং এবং 2 তলাতে 2টা রুম থাকতো এবং 3 তলাটাতে একটা রুম এবং বাকিটা ছাদ হিসেবে ব্যবহৃত হতো। তো 2006 সালে মোস্তফা চাচা এবং তার ভাই বোন এবং তার ফুল পরিবার নিয়ে সেখানে থাকতো, কিন্তু যেহেতু জায়গাটা ডেভেলপ ছিল না বিধায় তারা ওইখানে আসলে থাকতে পারেনি। তো একে একে করে তার ভাই এবং বোনরা সেখান থেকে চলে যায়। এরপর মোস্তফা চাচা ট্রান্সফার হয় ঢাকাতে, তো সেই সুবাদে সেও ঢাকাতেই চলে যায়। তো 5 বছর 2006 থেকে 11 সাল পর্যন্ত মোটামুটি সেই বাসাটি পরিত্যক্ত হিসেবে তাকে অব্যবহৃত থাকে, কেউ ওখানে থাকার হয় না। তো 2011 সালে পুনরায় তার ঢাকা থেকে তার পৈতৃক নিবাসেই ট্রান্সফার হয়, সেখানে তারা আবার পুনরায় অবস্থান করে এবং বসবাস সেখান থেকে শুরু করে। তো যেহেতু বাসাটা অনেক বড়, 3 তলা এবং ট্রিপ্লেক্স হওয়ার কারণে তারা এখন একা একা থেকে অতটা শান্তিতে থাকতে পারতো না, তো ভালো লাগতো না। তো মোস্তফা চাচা তার ভাইকে বলে সেখানে থাকতে, যেহেতু মোস্তফা চাচার যে ভাই নজরুল চাচা সে এবং তার স্ত্রী সেখানে থাকতো টাউনে, তাদের বলে তারা একসাথে থাকার জন্য। এবং মোস্তফা চাচার যে বোন ছিল তাকেও বলে এখানে থাকতে, তো তারা একসাথে এখানে থাকতো। তো 2011 সালের থেকে মানে শুরু থেকে এবং জুন মাস পর্যন্ত কোনো সমস্যা তারা ফেস করেনি, কোনো কিছু তাদের কাছে মনেও হয়নি। তো জুন মাসের দিকে
মোস্তফা চাচার ছেলে বাসাতে একটু ঝগড়াঝাটি করে রাত্রেবেলা খাওয়ার সময় ঝগড়াঝাটি করে কি মনে করে বাইরে চলে আসে এবং সেখানকার পুকুর ঘাট ছিল বাসার মধ্যে, এরিয়ার মধ্যে পুকুর ঘাটে সে চলে যায়। তো সেখানে যে রাত্রেবেলা তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল ফোনে, সেই করতেছিল, তো একটা পর্যায়ে সে পানিতে একটা ইট থ্রো করে রাগের মাথায়। তো ইট থ্রো করার পর কিছুক্ষণ ওখানে বসে বসে আছে, হঠাৎ সে খেয়াল করে পানিটার লেয়ারটা কেমন যেন একটু বাড়তেছে, ঢেউ ঢেউ হচ্ছে, পানিটা কিরকম যেন কাঁপতেছে, এবং সে কয়েক সেকেন্ড পর আরো একটু ফিল করলো যে না, তার হোল জায়গাটাই কাঁপতেছে কোনোভাবে একটা আর্থকুইকের মতো। সে ভাবছে ভূমিকম্প টুমিকম্প হচ্ছে কিনা। তারপর সে ওখানে স্ট্রিক্টলি রয়েছে, বাসায় এসে যাবে না, যেহেতু রাগ করে বেরোয়েছে, সে ওখান থেকে নড়বেই না। তো ঠিক 1-1.5 মিনিট পর বুঝতে পারলো সে এখন একা নেই, তার আশেপাশে অনেক মানুষ বা এরকম কিছু সারাউন্ডিং টের পাচ্ছে যে না, তার আশেপাশে কেউ না কেউ আছে, অ্যাটলিস্ট সে একা না, এতটুকু সে অনুভব করছে, ফিলিং
প্রতিযোগিতা থেকে মানুষজনের হাঁকার পড়ে গেছে, মানে কেউ সহ্য করতে না, এত চিৎকার করছে নজরুল চাচা। তো চাচি চলে গেল রুম থেকে বের হয়ে। তো চাচির আচরণটা সবার কাছে বেশ অদ্ভুত লাগতেছে, কারণ চাচি কোনো কেয়ার করতেছে না, বলছে সরাসরি কোনো ব্যথা কিছুই না, এখনই ব্যথা কমাই দিব বলে রুম থেকে গেল। একটি বড় সাইজের চাকু নিয়ে আসলো, যেটা থেকে মোটামুটি আপেল ফল টল সহজেই কাটা সম্ভব। মাংস কাটা যাবে কিনা, মানে এতটাও শক্তিশালী মানে চাকু ছিল না। তো ফল কাটার চাকু নিয়ে সে চলে আসে এবং কোনো কথা নেই বার্তা নেই, যা সবার চোখের সামনে 3-4 সেকেন্ডের মধ্যে যা চাচি যায় নজরুল চাচার পায়ের উপর একটা কোপ দিল এবং হাঁটু বরাবর। সেকেন্ডের মধ্যে তার পা দুই টুকরা হয়ে গেছে, হাঁটু থেকে তার পা আলাদা হয়ে গেছে, পুরা ফ্লোর রক্তে ভিজে যাচ্ছে। যেই চাকু দিয়ে একটা মাংস কাটা প্রায় অসম্ভব, সেটা দিয়ে পুরো একটা হাড্ডি সহ পা আলাদা করে ফেলছে। এটা দেখার পর কেউ সহ্য করতে পারে নাই। মোস্তফা চাচার ওয়াইফ জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায়, মোস্তফা চাচা ভয়ে পুরো পিছনে চলে আসে। কেউ এটা দেখে সহ্যই করতে পারতেছে না, এটা মানে কিভাবে সম্ভব। এবং না, চাচি হাসতেছে, প্রচুর দূরে চিল্লা হা 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 করে হাসতেছে। মোস্তফা চাচার মেয়ে এবং মোস্তফা চাচার বোন, নোমান ভাইয়ের ফুপি, সে ওখানে, সকলে ওটা দেখতেছে। শুধু ওখানে নোমান ভাই বাদে সবাই ওটা দেখতেছে এবং পরিস্থিতি সবাই দেখতেছে। এবং নজরুল চাচি হা হা করে হাসতেছে, হেসেই যাচ্ছে, তার হাসি যেন থামেই না। এবং একটা পর্যায়ে বলল, লাথি দেওয়ার পরিণাম এটাই ছিল। নজরুল চাচি ওই জায়গাটায় আবার নজরুল চাচিও সেন্সলেস হয়ে যায়, পড়ে যায় ওইখানে। বাসার বাকি মেম্বার কেউ এটা সহ্য করতে পারছে না, ফ্লোর দিয়ে কোমর নয় রক্ত বয়ে গেল এবং একটা পর্যায়ে নজরুল চাচা মারা গেলেন। চোখের সামনে এটা ঘটছে। কারো কাছে ব্যাপারটা মেনেই নিতে পারতেছে না। কিছুক্ষণ আগে নোমান ভাই পানিতে এরকম একটা অবয়ব দেখলো, তাকে টেনে নিয়ে গেল, নজরুল চাচা নিজের সামনে, সকলের সামনে মারা গেছে, ডেথ। নজরুল চাচি সেন্সলেস, মোস্তফা চাচার ওয়াইফ সেন্সলেস। কি করবে না করবে কেউ কোনো ক্লু পাচ্ছিল না। এই পজিশনে পুরোপুরি সবাই থেমে গেছিল। এটা কিভাবে সম্ভব? একটা বাসা কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আপনি যে বাসা অবস্থান করতেছেন, এখনই হঠাৎ করে দেখলেন আপনি ফ্লোরে চলে আসেন, মাটিতে চলে আসেন, বাসা পড়ে সব গায়েব, এটা কিভাবে পসিবল? তো যাই হোক, কেউ কোনো কথাই বলতে পারেনি। ওই পজিশনে সবাই ওখানে দাঁড়ায় গেছে এবং যেহেতু অনেকটা ভয় পেয়েছে তারা, যেহেতু সেন্সলেস দুইজন ছিল সামনে, তারা ছিটকে একদম বাসার ফ্রন্ট সাইডে চলে আসে, জাস্ট মেন গেটের কাছাকাছি চলে আসে। কিন্তু বিল্ডিং থেকে বেরোনোর কারো সাহস নেই। ওই মানে মেন গেট ক্রস করে যে কেউ বেরোবে সেই সাহসটুকু কারো নাই। কেউ ওখান থেকে চিৎকার করবে সেই সাহসটুকু কারো নেই। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কিভাবে বেরোবে এরকম একটা সিচুয়েশনে? কেউ বললে কি করবে আল্লাহ জানে, বাট তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ দিয়ে কোনো নড়াচড়া নেই। নোমান ভাই চুপচাপ ওখানে বসে আছে, মোস্তফা চাচা ওখানে হাঁটু গেড়ে বসা, মোস্তফা চাচার মেয়ে রোমান আপু সে ওখানে চুপচাপ বসা। কেউ কোনো কথা নেই, কোনো ভাষা নেই। একটা লাশ মাত্র দেখলো তারা,
তারপর নোমান ভাই চিৎকারে পুরো বাসাটা গায়েব। এরপর থেকে তারা ওখানে অবস্থান করতেছে। তো বিগত যা ঘটছে তাদের মাথাতে ওটার ক্রমণে সবার ঘুরতেছে এবং তারা কি করবে কোনো ক্লু পাচ্ছিল না, তারা ওখানে অবস্থান করতেছিল। 3 ঘন্টা যাওয়ার পর যখন ফজরে আজান দিল, ফজরে আজান পড়া মাত্র জাস্ট দেখলো তারা যেই পজিশনে ছিল তারা ঠিক ওই পজিশনে চলে আসছে। ঠিক যা ঘুরছিল রাতের বেলা ঠিক সেই পজিশনে তারা প্রত্যেকে চলে আসছে। ফজরে আজান দিল মাত্রই তারা যেই পজিশনে সেই পজিশনে পুরোনো চলে আসছে। এটা মোটামুটি একটা অবিশ্বাস্য ব্যাপার, তবুও মেনে নিয়েছে তারা। জাস্ট তাদের এই আজানে আসার পর তারা মনে হলো যারা যারা ছিল, যারা সেন্সলেস অবস্থায় ছিল না, যারা সজ্ঞানে ছিল, তারা জাস্ট মনে হলো তাদের এনার্জি ফিরে পাইছে, তারা এখন কিছু একটা করতে পারবে, শক্তিটা ফিরে আসছে। এবং তারা সাথে সাথে উঠে মোস্তফা চাচাকে পানিটা দিয়ে দেওয়া হলো, প্রত্যেকে সেন্সটা ফেরার চেষ্টা করে এবং প্রত্যেকে সেন্সেও আসছে। কিন্তু তারা সামনে যখন তাকাচ্ছে কিছু বুঝতেছে না আসলে কি হচ্ছে। রাতে ঘটনাটা পুরোটাই তাদের মাথায় আসলো এবং তারা দেখলো নজরুল চাচার পা দুই অর্ধেক খন্ড হয়ে আছে এবং তাদের সামনে লাশ। তো 3-4 দিন কেটে গেল, নজরুল চাচাকে দাফন টাফন সবই করা হলো, কিন্তু তারা কোনোভাবে না বাসা এটা বললো যে এটা বিল্ডিং এর নিচে, তাও বিল্ডিংটা হয়েছে আজ থেকে বহু বছর আগে, কিন্তু কবিরাজ বলতেছে এই লাশটা আপনাদের এই 5 বছরের মধ্যেই হয়েছে, যেটা অসম্ভব। একটা বিল্ডিং এ তুলে তো তার নিচে তো আর একটা লাশ দাফন করা সম্ভব না। তবুও কবিরাজের কথাটা তারা শুনলো এবং কবিরাজ জাস্ট বললো আপনারা বাসা থেকে আপাতত কোথাও যাওয়ার চিন্তা করেন না, কারণ আপনারা যদি বাসা থেকে ত্যাগ করেন তাহলে আপনারা যেখানে যান না কেন সমস্যাটা বহন করে নিয়ে যাবেন। এবং আরেকটা জিনিস বললো আপনারা যদি নিজেদের অবয়ব দেখেন, মানে নিজেকেই যদি দেখেন যে আপনি ঘুরতেছেন ফিরতেছেন বা নিজেকে নিজে মেরে ফেলছেন, এই কাজটার থেকে নিজেকে বিরত রাখবেন। যদি দেখেন আপনারই একটা যমজ কেউ বা অবয়ব আপনি ফাঁসিতে ঝুলতেছেন, তবে অবশ্যই তাকে বাঁচাতে হবে। আপনি যদি আপনার অবয়বটাই যদি ফাঁসিতে ঝুলেছেন, মনে ধরে নেবেন আপনিও মারা গেছেন। এমন কিছু যদি ফেস করেন অবশ্যই তাকে বাঁচাতে যাবেন এবং আপনি নিজেকেও তাহলে বাঁচাতে পারবেন। তো কবিরাজ বলে গেল আপনার আমাকে আরো 5 দিন সময় দিতে, এটা সলিউশনের কিছু একটা বের করে তাকে জানানো হবে। এবং কবিরাজ চলে গেল। তো 4-5 দিন অপেক্ষা করলো, কবিরাজের কোনো খোঁজ পাচ্ছিল না, কবিরাজ কোনো সলিউশনও তাকে দেয়নি। এবং কবিরাজকে যখন ফোন দেওয়া হলো 2-3 দিন ধরে ট্রাই করা হলো, কবিরাজের কোনো আতা পাতা পেলো না। তো ঠিক 7-8 দিন পর যখন কবিরাজকে আবার ট্রাই করা হলো এবং খোঁজ পেলো যে কবিরাজ পানিতে ডুবে মারা গেছে, যেটা শুনে মোটামুটি মোস্তফা স্যার পরিবার আবার একটু শকড হলো। তারা আসলে মেনে নিতে পারছিল না আসলে কি করবে, তারা পুরো অসহায় হয়ে যাচ্ছিল, বাসা থেকে যেতে পারছিল না। কোনো কবিরাজ ডাকার পর, এই ঘটনার পর তারা আবার ভাবে আবার পুনরায় কোনো একটা কবিরাজকে ডাকবে। তো অনেক খোঁজাখুঁজির পর 7-8 দিন পর আরেকটি কবিরাজকে তারা পায় এবং কবিরাজকে তাকে, সেও দূরের একটা কবিরাজ থাকার কারণে তাকে আসতে সময় দেওয়া হলো। 5-6 দিন পর কবিরাজ এখানে আসলো। কবিরাজ এসে বললো যে বাসাটিতে অনেক সমস্যা আছে, এখানে একটা লাশ দাফন করা আছে। সেম কথাটাই বললো যেটা আগের কবিরাজ বলে গিয়েছে।
তো এই লাশটাকে আসলে উদ্ধার করতে হবে, লাশের একটা সুরাহা করতে হবে, আদারওয়াইজ এই ঘরের এই বাসার কোনো সমস্যা সলভ করা সম্ভব না। তো এই বাসাটা ভেঙে আপনি লাশ বের করবেন নাকি লাশ কিভাবে বের করবেন সেটা আপনারা জানেন, কিন্তু লাশটা বের করতে হবে। এবং এই কবিরাজ কোনোভাবে তাদের কথাটা বিশ্বাস করতে পারলো না যে বাসা গায়েবের ব্যাপারটা, এটা তারা এই কবিরাজ বিশ্বাসই করতে পারে না কথাটা। নোমান ভাই এবং রোমান আপু দুইজনে ওখানে থাকলো এবং তার ফুপ্পিকেও চলে আসতে বললো, ফুপ্পিও চলে আসে ওখানে। তো ফুপ্পি, রোমান আপু এবং নোমান ভাই তিনজন ওখানে রয়েছে। মোস্তফা চাচা এবং মোস্তফা চাচার ওয়াইফ তারা ওখানে রয়ে গেছে, নতুন পুরানো বিল্ডিং এ রয়েছে, তারা ওখান থেকে এখনো যায়নি। তো ওই দিন রাতে ঘুমানোর পর রোমান আপু রাতের বেলা ফিল করতেছে তার রুমে কেউ আছে, পাশে তার ভাই শোয়া এবং ফুপিও শোয়া, তারা তিনজন একই রুমে রয়েছে। তারপর মনে হচ্ছে তাদের পাশে আশেপাশে কেউ ঘুরতেছে। তো ভয় পেয়ে ফুপুকে ডাক দেয় যে ফুপু সে ভয় পাচ্ছে, এটা জানায়। সে বললো আচ্ছা ঠিক আছে, আমরা জেগে থাকি, আমরা না ঘুমাই। তো রোমান আপু দেখলো তার ওয়াশরুমে যাওয়া দরকার, সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পর দেখে ফুপু দেখতেছে রোমান আপু কোনোভাবে ওয়াশরুম থেকে বের হচ্ছে না। অনেক সময় চলে গেছে, 10 মিনিট, 15 মিনিট, প্রায় 20 মিনিট চলে গেল, তখন দেখতেছে রোমান আপু কোনো খোঁজ নেই। তখন রোমান ভাইকে ডাক দিয়ে তুলে ওঠানো হলো এবং বললো যে দরজা ধাক্কাতে। দুইজনে সমন্বয়ে ধাক্কাচ্ছে, কোনোভাবেই কোনো রেসপন্স ভিতর থেকে আসতেছে না। তো একটা পর্যায়ে তারা চিন্তা করে দরজা ভাঙতে হবে, যে করে দরজা ভাঙতে, যেহেতু প্লাস্টিকের দরজা ছিল, বাথরুমের দরজা অনেকটা বেশি একটা শক্তিশালী হয় না, তো দুরুম করে ভাঙেই ঢুকতে পারছে তারা। তো যেটা দেখলো তারা মোটামুটি এটার জন্য কোনোভাবে তারা প্রিপেয়ার্ড ছিল না, তারা মেনে নিতেই পারে নাই। জাস্ট ভিতরে দেখলো রোমান আপু নগ্ন অবস্থায়, তার গলা থেকে রক্ত আসতেছে এবং গড়াই যাচ্ছে, ওখানে সে ডেড বডি। ওটা দেখার পর নোমান ভাই এবং তার ফুপুর কারোর গায়ে শক্তি ছিল না, তারা ইনস্ট্যান্ট জায়গায় দুইজনই সেন্সলেস হয়ে পড়ে। এরপর 2-3 অথবা 3 দিন হতে পারে। তো এর ভিতরে যে ঘটনা হয়েছে আমি ঠিক গুছিয়ে, আসলে যে আমাকে বলছে কোনোভাবে গুছিয়ে আমাকে বলতে পারে নাই যে আসলে কি হয়েছে। তো সে যে আমাকে ঘটনাটি শেয়ার করছে, সে অনেকটা অগোছালো ভাবে ঘটনাটা আমাকে শেয়ার করছে। তো অনেক কিছু সে বাদ দিয়েছে এবং অনেক কিছু আমাকে বলেনি। তো এই মাঝখানে যে ঘটনাটা সে আমাকে বলেনি কি হয়েছিল আসলে, আমি তাকে অনেকবার বলা হয়েছিল, অনেক অনেক
সে তার ওয়াইফ এবং তার বড় মেয়েকে নিয়ে এসে এখানে এসেছে। তো রোমান আপু যে ঘটনাটা, সে চায় না তার নিজের মেয়েকে নিয়েও ঘটুক। তো হুজুর এসে বলে যে এখানে লাশে সুরাহা করতে হবে এবং আপনারা যদি পারেন তাহলে এখানে এই বিল্ডিংটা ভাঙার চেষ্টা করে দেখতে পারেন, আদারওয়াইজ কিছু আপনাদের দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব বলে কিছু নাই। তো হুজুর চলে যায় এবং কিছু তাবিজ আবারও দিয়ে যায়, তাবিজ দিয়েছে এবং তাবিজটা বলে কোনো যেন কেউ না খোলে। স্পেশালি মোস্তফা চাচাকে বলে আপনি বাসার এই প্রত্যেকটা কোনায় এই কিছু রিচুয়াল দেয় যেগুলো এগুলো করতে হবে, সে পুরোটাই করে। তো এই জায়গাটায় এসে আমি আবারও ধাক্কা খাই। যে হুজুরটা আসলে এসেছিলেন সেই 3 দিন পর হুজুরটা আসলে হুজুরের পরিবারে যে একজন বড় মেয়ে ছিল, সেই হুজুরের বড় মেয়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, নগ্ন অবস্থায় তার লাশ পাওয়া যায়, যেটা পরবর্তীতে মোস্তফা চাচারা জানতে পারে, অনেকদিন পরই জানতে পারে। তো এই হুজুরের আর কি বাসার ওই সেটেলমেন্ট করে দেওয়ার পরেই তার 3 দিন পরই তার বড় মেয়ে মারা যায় নগ্ন অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায়। এবং তার লাস্টে এমন ভাবে ছিল যেটা একটা অবাস্তব ব্যাপার, তার চুলের সাথে গাছের ডালপালা পেঁচানো অবস্থায়, চুল অনেক লম্বা ছিল এবং সে অবস্থায় ঝুলন্ত অবস্থায় ছিল। এটা চুল দিয়ে তো আর দেহকে আটকে রাখা সম্ভব না, বেঁধে রাখা অনেকটাই অসম্ভব, না চুল খুলে আসে সহজে, কিন্তু সেটা খুব অনায়াসে ঝুলতেছিল লাশটা। তো রাসেল ভাই, এরপর যে ঘটনাগুলো ঘটে যায় সেটা আসলে আমি পার্ট আকারে বলাটা বেশি দরকার, কারণ এই পর্যন্ত ছিল একটা স্টেজ। এর পরবর্তীতে নতুন একটা ঘটনা ঘটে, এর পরবর্তী আরো একটা নতুন ঘটনা ঘটেছে, এই একটা ঘটনার উৎপত্তি থেকে আরো বড় বড় দুটো ঘটনা ঘটে। তো আমি যদি ইনক্লুড করতে চাই হয়তো ঘটনাটা অনেক বড় হয়ে যাবে, বিপুল বড় হয়ে যাবে, তো এটা দিয়ে পুরো একটা এপিসোড হয়ে যেতে পারে হয়তো। তো আমিও আসলে ঘটনাটাকে একটু এই পর্যন্তই রাখতে যাচ্ছি এবং এখন কিছু কথা এরকম নগ্ন অবস্থায় বাথরুমে পাওয়া গিয়েছিল, সেম পজিশনে তারও মৃত্যু ঘটে। তো রাসেল ভাই বা লিসেন যারা আছেন হয়তো বুঝতে পারতেছেন ঘটনাটা শেয়ার করাটা তাদের জন্য কতটা কষ্টকর বা ভয়ানক, এতটুকু বুঝাই যাচ্ছে। তো যদি তাদের বা কারো কোনো ক্ষতি না হয়, বা আমি আশা করি পরবর্তী 2টি ঘটনা আমি আবার শেয়ার করব এই একই ঘটনাকে কেন্দ্র করে। তো আশা করি সকলে ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।